ঝর্ণা চৌধুরীর আসল স্বামীর নাম জেনে অবাক হলো বড়বাবু আর গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অম্লানবাবু অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে মেহেকের নামে সব কিছু বলে দেয়, আর সেই জন্য হাসতে শুরু করে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জি। তখনই প্রলয় এসে বলে, কি ব্যাপার বলো তো দাদা, এত হাসি কিসের হাসি এত? অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে দেখ না, একটা দারুণ জিনিস হয়েছে। আরে মেহেক তো চলে গেছে অঙ্কিতের বাড়িতে, সেখানে গিয়ে অম্লান বাবুকে একেবারে জব্দ করে দিচ্ছে। সেটা শুনেই আমার হাসি পাচ্ছিল। প্রলয় বলে, তা যা বলেছ, আমাদের মেহেক কিন্তু জিনিয়াস। এর মধ্যে চলে এসেছে সাত্বিক আর বলে, আমার একটা খবর দেওয়ার ছিল। আমি যতদূর জানতে পারলাম ভজন মিত্তির তো ধীমান সেনের এই কেসটা থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু এই কেসে এখন দাঁড়াতে চাইছে, মানে অ্যাডভোকেট হয়েছে গণেশ গাঙ্গুলি। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, ওরকম একটা সাধারণ সিম্পল যে কিনা অ্যাডভোকেট, সে এই জটিল কেসে দাঁড়াচ্ছে, কিন্তু কেন? এই সব কিছুর পেছনে রয়েছে গিনি। ওই গণেশ গাঙ্গুলিকে উস্কে দিয়েছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই প্রলয় বলে, কিন্তু দাদা এখন কি করবে বলে ভাবছো? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তো কোনোভাবেই পিছুপা হব না। আমার কাছে গীতা আছে, আর ও সবসময় সত্যি উদ্ঘাটন করতেই ভালোবাসে। তো সত্যিটা যদি সামনে আসে, আমি এমনিতেই নিরপরাধ বলে প্রমাণিত হব। আমাকে চাইলেও কেউ শাস্তি দিতে পারবে না। কিন্তু আমি একবার ধীমান সেনের বাড়িতে যাব, আর সেখানে গিয়ে ধীমান সেনকে জিজ্ঞেস করব কেন উনি এইরকম একটা লয়ারকে এই কেসে নিযুক্ত করেছে। তখন প্রলয় বলে, দাঁড়াও, তুমি একা যাবে না, আমিও যাব। স্বস্তিক তখন বলে, কিন্তু তোমরা দুজনা যদি গিয়ে কোনো বিপদে পড়ো? প্রলয় তখন বলে, কোনো বিপদে পড়ব না। আমাদেরও তো নিজেদের মনের মধ্যে একটু সাহস রাখতে হবে। এত ভীতু হলে কি করে চলবে, তাই না? এরপর অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয় বেরিয়ে যায়। তখনই স্বস্তিক সাত্বিককে বলে, আজকে যা কিছু ঘটেছে সেই সব কিছুর জন্য শুধুমাত্র দায়ী তুই। তুই যদি গিনি বৌদিকে একটু ভালোবাসতিস, একটু আপন করে নিতিস, তাহলে গিনি বৌদি মরিয়া হয়ে যেত না আমাদের সর্বনাশ করার জন্য। সাত্বিক তখন বলে, তুই বা আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছিস কেন? তুই জানতিস না যে আমি ভালোবাসি গীতাকে? তারপরেও তুই বিয়ে করেছিস। তুই আবার কোন মুখ নিয়ে কথা বলছিস? শোন, তুই আর কোনো মুখ নিয়ে কথা বলতে আসিস না। দুই ভাইয়ের ঝামেলা দেখার পরে রাকা বলে, কি হচ্ছেটা কি? তোরা দুজনে চুপ করবি? দয়া করে এরকমটা করিস না। রাকাকে দেখার পর স্বস্তিক তো চলে যায়। সাত্বিক বলে, কাকিমণি আমি নিজে কি করব বুঝতে পারছি না। রাকা বলে, সিচুয়েশনটা সত্যি একটু অন্য রকমের হয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি ক্ষুব্ধ। আমি বুঝতে পারছি না এবার দাদার কি হতে চলেছে। অগ্নিজিৎ মুখার্জি আমাদের বাড়ির একটা ভিত, আর সেই ভিতের যদি কিছু হয় পুরো বাড়িটাই যে শেষ হয়ে যাবে। সাত্বিক বলে, কিছু হবে না, গীতা আছে তো, ও সবটা সামলে নেবে। এর মধ্যেই বড়বাবু একজনের বাড়িতে ঢুকে পড়ে, আর কোনো সার্চ ওয়ারেন্টও নেই। তখন তাড়াহুড়ো করে সার্চ করা শুরু করে দেয়, কিন্তু বড়বাবুর সাথে যিনি ছিল SM, সে বারবার করে বারণ করে আর বলে, স্যার এরকমটা করবেন না, এতে ফেসে যাওয়ার চান্স অনেক বেশি। বড়বাবু বলে, উফ, আপনি চুপ করে দাঁড়ান তো, আমাকে আমার কাজটা করতে দিন। আপনি এত ভয় পাচ্ছেনই বা কেন? আমি তো আছি আপনার সাথে, তাহলে এত ভয় কিসের? কোনো না কোনো কিছু একটা বলে ম্যানেজ করে নেব, কিন্তু আমি যেটা খুঁজতে এসেছি সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। এরপরে বড়বাবু তন্ন করে সব জায়গায় সার্চ করতে থাকে। এরপরে ওই ফাইলটা পেয়ে গেছে, যেই ফাইলটার জন্য অপেক্ষা করেছিল। সেই ফাইলের মধ্যেই রয়েছে ম্যারেজ সার্টিফিকেট, আর সেখানে ঝর্ণা চৌধুরীর আসল স্বামীর নাম লেখা ছিল। যা দেখার পর বড়বাবু একেবারেই অবাক হয়ে যায় আর বলে, আমি আর গীতা যেটা ঠিক করেছিলাম তাহলে সেটাই ঠিক। সঞ্জয় চৌধুরী ঝর্ণা চৌধুরীর স্বামী না, ঝর্ণা চৌধুরীর স্বামী অন্য কেউ। সেই জন্যই এই কেসটাকে উনি এইভাবে ঘুরিয়ে দিতে পেরেছেন। তবে আর শেষ রক্ষা হবে না ঝর্ণা চৌধুরী, এবার আপনি বুঝবেন থানা, পুলিশ আর কোর্টের চক্করে আপনার জীবনটা কিভাবে হেল হয়ে যাবে। এর মধ্যেই গিনি বাবাকে নিয়ে চলে গেছে ধীমান সেনের অফিসে। সেখানে গিয়ে দেখতে থাকে সবাই কেমন যেন ড্রিঙ্ক করছে, একটা অশ্লীল ব্যবহার করছে। গণেশ গাঙ্গুলি বলে, গিনি তুই আমাকে কোথায় নিয়ে আসলি? আমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না, আমাকে এখান থেকে নিয়ে চল। গিনি তখন বলে, বাবা তুমি একটু শান্ত হও। এর মধ্যে একজন এসে ড্রিঙ্কসের অফার করতে থাকে। তখনই গিনি বলে, ড্যাড নাও না, নাও, তোমার যেটা ইচ্ছে নাও। তখন গণেশ গাঙ্গুলি বলে, তুই তো আমাকে বাবা বলে রাখতিস, আবার ড্যাড বলছিস কেন এখন? তখনই গিনি বলে, এই জায়গাটা একটা হাই সোসাইটির জায়গা, এখানে সব কিছু মেনটেন করে রাখতে হয়। তোমাকে যেটা বলা হবে তুমি শুধু সেটাই করবে।
কিন্তু গণেশ গাঙ্গুলি বলে আমি তো ড্রিঙ্ক করি না, তাহলে তুই এসব নিলি কেন? গিন্নি বলে আগের জীবন আর এই জীবনের মধ্যে তোমার অনেক পার্থক্য, তাই বলছি দয়া করে এসবের মাঝখানে তুমি থেকো না। তোমাকে শুধু যেটুকু বলবো তুমি সেটুকু করে দেবে, তার জন্য তুমি তো টাকা পাবে, তোমাকে অনেক অনেক টাকা দেওয়া হবে, বুঝতে পারলে? তুমি আর এসব নিয়ে ভেবো না, নাও ড্রিঙ্কটা করতে থাকো। আর তার মধ্যেই চলে এসেছে অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয়, আর বলে শেষ পর্যন্ত নিজের মান সম্মান সব কিছু এইভাবে নষ্ট করে দিতে পারলেন অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। তখন গণেশ গাঙ্গুলি বলে আপনি এখানে কি করতে এসেছেন? আপনি বেরিয়ে যান, আপনি এখান থেকে বেরিয়ে যান অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ তখন বলে বেরিয়ে তো যাবই, কিন্তু আপনার যে এতটা অধঃপতন হয়েছে সেটাই নিজের চোখে দেখতে এলাম। প্রলয় তখন বলে গিনি তুমি এসব কি করছো? তুমি না ওনার মেয়ে, নিজের মেয়ে কখনো বাবার সাথে এত খারাপ ব্যবহার করতে পারে? তোমাকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। গিনি তখন বলে আমি যা করেছি বেশ করেছি, কেন আমার বাবা সারাটা জীবন এইভাবে কষ্ট করবে? অগ্নিজিৎ মুখার্জির থেকে কোনো অংশেই কম না আমার বাবা, তাই অগ্নিজিৎ মুখার্জি যদি এত বড় কোটিপতি হতে পারে তাহলে আমার বাবাও পারবে, সেই বিশ্বাস আর ভরসা আমার বাবার প্রতি আছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে কিন্তু এই কেসে গীতা রয়েছে আমার পাশে, সত্যিটা উদ্ঘাটন করবে গীতা, তাই কোনোভাবেই আমি ভয় পাবো না, উল্টে ভয় পাবে গণেশ গাঙ্গুলি। ধীমান সেন বলে আরে হয়েছে হয়েছে, দেখা যাবে, কোর্টে আসল খেলা শুরু হবে, নিন এবারে আপনি এখান থেকে জানতো। অগ্নিজিৎ মুখার্জির প্রলয়কে বাড়ি থেকে প্রায় বাড়ি করে দেয় ধীমান সেন, আর অন্যদিকে পদ্ম নিজে হাত পুড়িয়ে রান্না করতে থাকে কৃপানের জন্য, আর বলে আজকে আমি নিজে রান্না করছি, আজকে আমি নিজে আমার বরকে ভাত বেড়ে দেব। তখনই চলে এসেছে রতি আর বলে ও তোমার ওইসব ছাইপাশ খাবে না, ও আমি যা দেব সেটাই খাবে, পুঁই মিটুলি চচ্চড়ি করেছি, শাক পাতা করেছি, এসব খাবে। আর ঠিক তখনই পদ্ম বলে এসব উনি খাবেনই না, আমি খুব নিশ্চিত যে উনি খাবেন না। তখনই কৃপান বলে আরে আজকে কি খাওয়া দাওয়া হলো মা, তুমি আমায় খেতে দাও। রতি দেবী শাক পাতা খেতে দিলে তখনই কৃপান বলে আরে রোজ রোজ এই শাক পাতা তুমি কি করো বলো তো, এগুলো তো একদমই ভালো লাগে না খেতে। পদ্ম তখন বলে একবার আমার রান্নাটা খেয়ে দেখবেন, আমি আপনার জন্যই রান্না করেছি। কৃপান তখন বলে আমার জন্য? দেখি দেখি আমার জন্য কি রান্না করেছো। এই বলেই খেতে শুরু করে আর বলে এটা তো খুবই ডিলিশিয়াস হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। তখনই কিরণকান্তি বাবু বলে যাক বাবা, ও তাহলে সত্যি সত্যি রান্নাটা শিখেছে, এটা বেশ ভালো বোঝা গেল। তার মধ্যেই গিনি ফোন করছে কাভিয়াকে। কাভিয়া বলে কি ব্যাপার বলো তো, হঠাৎ করে এতবার ফোন করছো, কারণটা ঠিক কি? গিনি বলে একজনের সম্পর্ক ভাঙতে হবে, তোমাকে হেল্প করতে হবে, আমি সেটাই চাইছি। আমি চাইছি গীতা আর স্বস্তিকের সম্পর্কটা তুমি ভেঙে শেষ করে দাও। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে কাভিয়া, বুঝতে পারে না কি করবে।